ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১-১ সামনেই চায়ের দোকানের বেঞ্চের ওপরে বসে চা খায় ড্রাইভার। ১-২ আলোক লুকায় বকের পাখায়। ১-৩ দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। ১-৪ বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন সজনেখোলায়। ১-৫ বান শব্দের অর্থ বন্যা। ১-৬ জল ব্যতীত মাছের জীবন অসম্ভব, এখানে ব্যতীত হলো অনুসর্গ। ১-৭ অবেলা শব্দের উপসর্গ অ। ১-৮ দ্বার আর দয়বয় আকার দ্বার শব্দের অর্থ পার্থক্য। দয়াকার দ্বার মানে স্ত্রী আর দয়বয় আকার দ্বার মানে দরজা। ১-৯ আমি যোগ রা শব্দরূপ হবে আমরা। ১-১০ অংশকে পদান্তরিত করলে হবে আংশিক। ১-১১ খোশ উপসর্গ দিয়ে গঠিত শব্দ খোশ মেজাজ। ১-১২ উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। ২-এর দাগে আসি। ২-একে বলেছে বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? ঘাসের পাতা পাতলা এবং দুর্বল বলে বৃষ্টির ফোঁটার আঘাতে কাঁপছিল। ২-২ বলেছে কড়ি কি? কুড়ি হলো প্রাচীনকালের বিনিময়ের মাধ্যম। এখানে প্রাচীনকাল কথাটা ধরেনি, তাই আমি শুধু বিনিময়ের মাধ্যম লিখেছি। তোমরা লিখবে কড়ি হলো প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম। ২-৩ আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক আম গাছটার একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখেছিল। তার জন্য আম গাছটা কমজোরি আর দুর্বল হয়ে পূর্ব দিকে হেলে পড়েছিল, তাই তাকে ঠেকো দিতে হয়েছিল। ২-৪ কাদের অঙ্কিত দেয়ালচিত্রের সাধারণ লক্ষণ হচ্ছে পদ্ম। মানভূম এলাকার অঙ্কিত দেয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম। ২-৫ হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। ২-৬ ছোট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? কাঁকড়া। ২-৭ বলেছে সেই অতলে ডাকুকে কাকে? অতলে কে কাকে এই ডাক দেয়? এটা আশীর্বাদ থেকে দিয়েছে, এই পিঁপড়ে থেকে দিয়েছে। সেই অতলে ডাকু কে কাকে এই ডাক দেয়? মাটির তলায় গভীর গহ্বরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা। ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। তাহলে ধরিত্রী মা পিঁপড়েদের এই ডাক দেয়। ২-৮ হিসাব নাহিরে কোনো হিসাব নেই কেন? সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হাটে আসে, তাই তার কেউ হিসাব রাখে না। সারাদিন হাটে নানা স্থান থেকে অগণিত মানুষ আসে, তাই তার হিসাব রাখে না। ২-৯ দিয়ে বলেছে আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো। কে বলেছে? এটা হযবরল বইয়ের ২১ পাতায় রয়েছে। এই যে বুড়ো বললে আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে উঠলো, কেন ডাকছিস? তখন বুড়ো মানে উধো বুড়ো। কাকেশ্বর কি বলছে শোন। আবার সেরকম আওয়াজ হলো, কি বলছে? তাহলে উধো বুড়ো বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তখন বুধো তেড়ে উত্তর দিল, কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে। তখন উধো বুড়ো বলছে তা নয়, বলছে হিসাবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক? একটু পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। তাহলে এটা কে বলেছিল? এটা বুধো বুড়ো বলেছিল। তাহলে এই কথাটা বুধো বুড়ো বলেছিল। ২-১০ দিয়েছে একটা কথাও বিশ্বাস করি নে। বক্তা কার কথা বিশ্বাস করে না? এটা হযবরল বইয়ে ২৬ পাতায় রয়েছে। এই যে একটা কথা, আমার ভয়ানক রাগ হলো, তেরে বললাম একটা কথাও বিশ্বাস করি না। তাহলে বক্তা কার কথা বিশ্বাস করে না? এই যে জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না আমার শ্বশুরের নাম বিস্কুট। এই যে গুষ্টি শুদ্ধ বলো হিজবিজ বীজ। এই যে একটা জন্তু, সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে এই গেল সব ভুঁড়ি ফেটে গেল। সে তার নাম বলেছিল বক্তাকে হিজিবিজ বীজ। তাহলে এখানে বক্তা কার কোনো কথা বিশ্বাস করে না? বক্তা হিজিবিজ বীজের কোনো কথা বিশ্বাস করে না। ২-১১ বলেছে ফের টাক টাক বলছিস দাঁড়া। কে বলেছিল? এটা আছে হযবরল বইয়ের ২৩ পাতায়। এই যে বুড়ো অমনি তেড়ে উঠলো, ফের টাক টাক বলছিস দাঁড়া, ওরে বুধো রে শিগগির আয়। তাহলে বক্তা এখানে বলেছে কে বলেছিল? এটা উধো বুড়ো বলেছিল। বুড়ো মানে উধো বুড়ো। তাহলে বক্তাকে উধো বুড়ো।
2-12 বলেছে তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন। কে সাংঘাতিক রকম হাসছিল, এটা আছে বইয়ের 24 পাতায়। এই যে বক্তা বলল তুমি এরকম সাংঘাতিক রকম হাসছো কেন। জন্তুটা মানে হিজিবিজ বীজ, তাহলে কে সাংঘাতিক রকম হাসছিল, হিজিবিজ বীজ। এই যে হিজিবিজ বীজ সাংঘাতিক রকম হাসছিল। 3-1 আসি। 3-1 বলেছে বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে। সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় মৌসুমী দিনে নামক রচনায় বাস ডিপোর ব্যস্ত ছবি ধরা পড়েছে। ছোট মফস্বল শহর, যাত্রীরা নানা স্থানে নানা উদ্দেশ্যে যাত্রা করবেন, তাই তারা বাস ডিপোয় বাস ধরবার জন্য উপস্থিত হয়েছেন। বাসের ভিতরে নিজের নিজের স্থানে জিনিসপত্র রেখে অনেকেই বাসের বাইরে এসে দাঁড়িয়েছে। সামনে চায়ের দোকানে বেঞ্চির উপর বসে ড্রাইভার চা পান করছে, সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে রোদ পোহায় কাছাকাছি থাকে। গরমের সময় তারা গায়ে হাওয়া লাগায় আর শীতে রোদ পোহায়। বাসের কন্ডাক্টর আর ক্লিনার ধরাধরি করে ছাদে মালপত্র তোলে। এমনই ব্যস্ত এক বাস ডিপোর ছবি এঁকেছেন লেখক। 3-2 বলেছে মাটির দেয়াল চিত্রগুলো সাধারণত কোন উৎসবে আঁকা হয়। দুধে মাটির উপরে কিভাবে চিত্রণ করা হয়। মাটির দেয়াল চিত্রগুলো সাধারণত আশ্বিন মাসে দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি দুটো উৎসবে আঁকা হয়। আর বলেছে দুধে মাটির উপরে কিভাবে চিত্রণ করা হয়। এই যে দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়। দুধে মাটি আসলে হালকা রঙের বেলে মাটি, অত্যন্ত মসৃণ ভাবে নিকানো দেয়ালে এই মাটির গোলা দিয়ে নাতা দেয়া হয়। এই মাটির রং হালকা হলদে বা সাদাটে। দেয়ালে নাতা দেওয়ার পরে মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই তার উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি এঁকে দেয়া হয়। 3-3 বলেছে তুই করবি বাগান। বাগান করার প্রস্তাব কার ছিল, বাবা কেন এমন মন্তব্য করে। তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেবার সুবিধা নেই। এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে, তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না, সে দেবে গাছে জল। এই কারণেই গোপালের বাবা বলেছেন তুই করবি বাগান। 4-1 দিয়েছে। 4-দাগে আসি। 4-1 বলেছে ভদ্রভাগে হেতায় বাঁধে ডেরা কোন কবিতার অংশ। বাচ্চানার কেন এমন মনে হয়েছিল কেন। নবনীতা দেবসেনের রচনা মানে রচিত বাক কবিতার অংশ। আর বাঘের কেন এরকম মনে হয়েছিল, এই যে বাবা আর মা বাঘ তাদের ছানাকে পাখিরালয়ে এনে রেখেছিল, কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি, কোনো ছাগল ভেড়া হরিণ সেখানে নেই। ফলে শিকার ধরতে না পেয়ে সে খিদের জ্বালায় ছটফট করে। সেই কারণেই ছোট্ট বাঘের মনে হয়েছিল যে কোনো ভদ্র বাঘের সেখানে ডেরা বাঁধা ঠিক নয়। 4-2 বলেছে মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে, পিঁপড়ে কবিতা থেকে দিয়েছে। আর বলেছে এই দুদিনের ঘর বলতে কি বোঝো, কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে। প্রকৃতির বুকে পিঁপড়ে এবং মানুষ দুজনেই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে আর বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখে একদিন চলে যেতে হয়, তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য। আর কে সবাইকে এখানে আগলে রাখে, পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু দুজনেরই পৃথিবী বাস অল্প সময়ের জন্য। তাই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। 4-3 বলেছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে। এটা হাট কবিতা থেকে দিয়েছে। বলেছে কোন প্রসঙ্গে আলোচ্য পঙ্ক্তিটি কবি লিখেছেন, তিনি এখানে কোন খেলার কথা বলেছেন। আমরা এই পর্যন্ত বলবো। তিনি এখানে কোন খেলার কথা বলেছেন। চিরকাল বলতে কি বুঝেছেন ওটা আমাদের চায়নি। তাহলে কোন প্রসঙ্গে আলোচ্য পঙ্ক্তিটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতা একটি হাটের চিত্র পরিস্ফুট করার ক্ষেত্রে
পূর্বোক্তি দুটির অবতারণা করেছেন। এখানে খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসা আর ভাঙার কথা বলেছেন, তেমনি তারই মধ্যে দিয়ে আসলে কবি মানব জীবনের পৃথিবীর বুকে যাওয়া আসার কথাও বোঝাতে চেয়েছেন। 5-এর 1-এ এগুলো হজবরল থেকে দিয়েছে, বলেছে পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। কাককে কে পয়সা দিয়েছিল আর কেন দিয়েছিল, এটা আছে বইয়ের 21 পাতায়। কাককে পয়সা দিয়েছিল উধো বুড়ো। এই যে উধো বুড়ো, কাক বলল তাহলে কারণ কাক উধো বুড়োর একটা হিসাব করে দিয়েছিল। সেই হিসাবটা হলো 2.5 সেরের গোটা সের, দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ 8 সের। উধো বুড়োর হিসেব হলো 8 সের। 8 সেরের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। তখন উধো বুড়ো বলেছিল যে সে যখন কাঁদছিল 3 ফোঁটা জল হিসাবের মধ্যে পড়েছিল বলে কাকের স্লেট এবং তার সাথে দেয় পয়সা 6টা। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কাককে কে পয়সা দিয়েছিল, কাককে উধো বুড়ো পয়সা দিয়েছিল, কেন দিয়েছিল না কাক উধো বুড়োর একটা হিসাব করে দিয়েছিল বলে এখান থেকে এতটা লিখে দেবে যে উধো বুড়োর হিসাবটা হলো 2.5 সেরের গোটা সের, দুটো বাদ দিলে রইল ভগ্নাংশ 8 সের, আর উধো বুড়োর হিসাব হলো 8 সের। 8 সেরের হিসাবে দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, জল মেশানো থাকলে 6 পয়সা। আর সেই কথা শুনে উধো বুড়ো জানিয়েছিল যে সে যখন কাঁদছিল 3 ফোঁটা জল হিসাবের মধ্যে পড়েছিল, সেই জন্য উধো বুড়ো কাককে তার পারিশ্রমিক হিসাবে 6টা পয়সা দিয়েছিল। 5-এর 2-তে বলেছে তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজ বীজ। কে কাকে এই কথা কেন বলেছিল? বক্তা হিজিবিজ বীজকে এই কথা বলেছিল কারণ সে তার, এটা আছে তোমাদের বইয়ের 24 পাতায়। এই যে বক্তা একটি জন্তুকে দেখে, জন্তুটার রকম সকম দেখে বক্তার ভারী অদ্ভুত লেগেছিল। বক্তা তার নাম জিজ্ঞাসা করা, সে খানিকক্ষণ ভেবে বলেছিল যে তার নাম হিজিবিজ বীজ, তার ভাইয়ের নাম হিজিবিজ বীজ, বাবার নাম হিজিবিজ বীজ, পিসের নাম হিজিবিজ বীজ। তো এই কথা শুনে বক্তা উদ্ধৃত উক্তিটি করেছিল। 5-এর 3 বলেছে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। কে বলেছিল? উধো বুড়ো বলেছিল। আর বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে, এটা রায়মার্টিনের 226 পাতায় রয়েছে। ওই যে উধো বুড়ো বয়স কিভাবে কমায় বাড়ায়। আর তোমাদের এখানে বইতে আছে এই যে 17 পাতায়, এই যে 80 বছর বয়স হলে বুড়ো হবে না, তোমার যেমন বুদ্ধি, এই যে এখান থেকে লিখবে উধো বুড়ো 40 বছর হলেই বয়স ঘুরিয়ে দেয়, তখন আর 41-42 হয় না, 39-38-37 করে বয়স নামতে থাকে, এমনি করে 10 পর্যন্ত নামে, তখন আমার বয়স বাড়তে দেয়া হয়। এইভাবে বয়স অনেকবার ওঠানামা করে এখন উধো বুড়োর বয়স হয়েছে 13। এইভাবে উধো বুড়ো বুড়ো না হওয়ার জন্য বয়সকে নামায় এবং মানে কমায় এবং বাড়ায়। 6-তে আছে পদান্তর করতে বলেছে, অন্তর হবে আন্তরিক, ঐশ্বরিক হবে ঈশ্বর। 7-এ দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাতে বলেছে। এখানে শুধু অর্থ লিখতে বলেছে, মত অয়হস্যইতি, মতি মানে মনের গতি, আর ময়কা তয়হস্যইতি, মতি মানে মুক্তা। আর যেগুলো অনুচ্ছেদ রচনা রয়েছে সেগুলো যা লাগবে কমেন্টে জানাবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো।